হ্যালো, গুড ইভিনিং। আজকে চলে এসেছি আমি আমার নতুন একটা গল্প নিয়ে। আজকে আমি একটা একদম নতুন বই থেকে গল্প পড়বো, মানে এই বইটা থেকে আগে আমি কখনো গল্প পড়িনি। বইটা হলো কিশোর সাহিত্য সম্ভার মনীন্দ্র দত্তের। এই বইটা আমার অনেক ছোটবেলার বই, মানে অনেক ছোটবেলার বই। এটা একটা বইমেলা থেকে আমি কিনেছিলাম, আমার মনে আছে। এই বইটা তখন দাম ছিল 30 টাকা। এই বইটায় উপন্যাস আছে, 4টে উপন্যাস আছে, এছাড়া গল্প আছে। অনেক ছোটোবেলায় বইটা পুরোটাই আমার পড়া, অনেকবার করে পড়া। আজকে আবার পড়বো আমি। খুবই এক্সাইটিং লাগছে আমার। এই বইগুলো আমার বাবা মা নিয়ে এসেছে চুঁচুড়া থেকে। আমার চুঁচুড়ার বাবার লাইব্রেরিতে আর কি প্রচুর বই রয়েছে। তো আমি বলেছিলাম যে আমাকে একটু আমার কিছু বই দিয়ে যাও। আমার বাবা বইয়ের ব্যাপারে খুব পজেসিভ। বাবার বই চট করে হাত দেওয়া যায় না। এখন দিতে পারি, বড় হয়েছে বলে। ছোটোবেলা খুবই রেয়ার অনেক বই ছিল, যে কারণে সেগুলো আমি ওইভাবে হাত দেওয়া আমার জন্য অ্যালাউড ছিল না। বড় হয়ে পড়েছি সেগুলো। তো সেইখান থেকেই আমার বাবা মাকে বলেছিলাম যে আমার বইয়ের র্যাক থেকে, বাবার লাইব্রেরি আমার বইয়ের র্যাক থেকে আমার কিছু বই নিয়ে এসো। তার মধ্যে আমি দেখলাম যে এই বইটা এনেছে, মানে প্রায় হার্ড কাভার, কিন্তু তাতেও আর কি প্রায় ছিঁড়েই এসছে বইটা। বাইন্ডিংটা হার্ড বাইন্ডিংয়ের বই স্টিল। যাই হোক, শুরু করি আজকের গল্প। প্রথম যে গল্পটা আছে সেটাই পড়ি। গল্পের নাম হলো ভাঙিও না ঘুম। একদিন উপন্যাসও পড়বো এটার থেকে। আজকে গল্প পড়ি। গল্পের নাম হলো ভাঙিও না ঘুম। ছোটোবেলার বইগুলো দেখলে নানান রকম স্মৃতি ভেসে আসে আর কি। কোন বইমেলা থেকে কেনা, কবে গিয়েছিলাম বাবার সাথে। শুরু করি। ভাঙিও না ঘুম। আস্তে পা ফেল। পায়ের তলায় ঝরা পাতার মর্মর শব্দ তুলো না। চল চুপে চুপে। কোনো কথা এখন নয়। নিঃশ্বাস ফেলো ধীরে, নইলে যে তার ঘুম ভেঙে যাবে। সে যে ঘুমিয়ে আছে মাটি মায়ের শীতল কোলে। ঘুমিয়ে আছে এক কিশোর বালক, নাম তার শেখর। শোনো তবে সে কাহিনী। অনেকদিন আগেকার কথা। যশোরেশ্বরীর চোখে তখন অশ্রুর প্লাবন। যশোর সিংহ প্রতাপাদিত্য বন্দী হয়েছেন মোগলের হাতে। দেশ গিয়েছে মোগলের অধীনে, কিন্তু দেশবাসী তখনও মেনে নেয়নি বিদেশির প্রভুত্ব। তাই ছোটোখাটো যুদ্ধ বিগ্রহেরও অন্ত নেই। সুযোগ পেলেই তারা মোগলের শিবির আক্রমণ করে, তাদের রসদ ধনরত্ন লুট করে, আবার গা ঢাকা দেয়। রাজধানী হতে নূতন সৈন্য সামন্ত আসে, অত্যাচার উৎপীড়ন চলে। তারপর ধীরে ধীরে আবার সব ঠান্ডা হয়ে আসে। এমনি করে চলে আক্রমণ প্রতি আক্রমণ। মানুষের জীবন নিয়ে চলে ছিনিমিনি খেলা। তেমনই একদিনে সবে সূর্য উঠেছে, পাখির গানে নূতন সূর্যের বন্দনা, বাতাসে সাগর জলের শিহরণ, পৃথিবী স্নিগ্ধতায় ভরা। বাড়ির সামনে ঘাসে ঢাকা মাঠ, মাঝখানে একটি বকুল গাছ। গাছের তলায় মাটির বেদি বাঁধানো, তকতকে ঝকঝকে ঝরা বকুলে সাজানো যেন দেবতার আসন। সেই বেদির উপর চিত হয়ে শুয়ে আছে শেখর, চোখ দুটি বন্ধ। পাতার ফাঁকে ফাঁকে সূর্য কিরণের আলপনা আঁকা পড়েছে তার সারা দেহে। বকুল ঝরে পড়ছে পুষ্পবৃষ্টির মতো। গুড়ুম গুড়ুম গুড়ুম। অকস্মাৎ বন্দুকের শব্দ। আকাশের এক প্রান্ত হতে আর এক প্রান্ত যেন থরথরিয়ে কেঁপে উঠল। শেখর তেমনি শুয়েই চোখ মেলে চারিদিকে তাকালো। 12 বছরের ছেলে, কিন্তু এতটুকু বিস্ময় জাগলো না তার মনে। মোঘলের বন্দুকের শব্দ তখন নিত্যকারের ব্যাপার, তাতে বিস্ময়ের কী বা আছে? তাছাড়া তার বাবা তো সম্রাটের সাথে বন্ধুত্বই করেছেন। বন্দুকের শব্দে তার ভয়ই বা কী? গুড়ুম গুড়ুম। আরও দুবার বন্দুকের শব্দ হলো। কার যেন চাপা চিৎকার বাতাসে ভেসে এলো।
শেখর এবার উঠে বসল। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলো চারিদিক। শব্দ এসেছিল ডান দিক হতে। মাঠের সেদিকটায় অনেকখানি জায়গা জঙ্গলায় ঢাকা। সেই জঙ্গলের ওপার দিয়ে যাতায়াতের পথ। সেদিকে ভালো করে চেয়েও শেখর কিছু দেখতে পেল না। একবার পিছন ফিরে বাড়ির দিকে তাকালো। বাবা বাড়ি নেই। কাক ভরে উঠে কোথায় গেছেন এখনো ফেরেননি। বাবার কথা মনে হতেই শেখরের ভ্রু কুঁচকে উঠল। তার কোনো বিপদ ঘটেনি তো? ভাবতেই শেখরের চোখ ছলছলিয়ে এলো। পৃথিবীতে ও যে বাবা ছাড়া আর কাউকে জানে না। মায়ের কথা শেখরের আবছা মনে পড়ে। জ্ঞান হওয়ার পর হতে ও যে শুধু বাবাকেই দেখে এসেছে। বাবার সাথে না বসলে খাওয়া হয় না, বাবার পাশে না শুলে ঘুম হয় না, বাবা দেখিয়ে না দিলে তলোয়ারের প্যাঁচ মনে থাকে না। একটা খসখস শব্দে শেখরের চমক ভাঙল। এক লাফে জংলা হতে বেরিয়ে একটা লোক ওর দিকে এগিয়ে আসছে। চোরের মতো সে পা ফেলছে এদিক ওদিক আর চাইছে ভয়ার্ত চোখে। লোকটির দিকে ভালো করে চেয়ে শেখর চমকে উঠল। তার হাঁটুর নিচে একটা জায়গা থেকে রক্ত ঝরছে। পরনের কাপড় রক্তাক্ত। শিগগির আমাকে কোথাও লুকিয়ে ফেল, ওরা এসে পড়ল প্রায়। অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে সে কথা কয়টি বলল। শেখর শুধালো, তুমি কে? তোমার এ দশা হয়েছে কেন? লোকটি জবাব দিল, আমি একজন যশোরবাসী, এই আমার যথেষ্ট পরিচয়। মোগলের বন্দুকের গুলিতেই আমার এই অবস্থা। শেখর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তারা তোমাকে গুলি করলো কেন? কারণ যশোর সিংহ প্রতাপাদিত্যের হয়ে তাদের বিপক্ষে আমি লড়েছিলাম। লোকটি ধীরে ধীরে সব কথাই খুলে বলল। মোগলের সঙ্গে রণে পরাস্ত হয়ে সে বন্দী হয়েছিল মোগল শিবিরে। তারপর আজ ভোরে অসতর্ক প্রহরীর অস্ত্র হাতে নিয়ে তারই সাহায্যে সে বেরিয়ে পড়েছে বন্দিশালা হতে। খবর পেয়ে মোগলেরা পিছু নিয়েছে। তাদের সঙ্গে রয়েছে এক হিন্দু সেনাপতি। তারই হাতের বন্দুকের গুলিতে সে আহত হয়েছে। তারপর লোকটি উদ্বিগ্ন কণ্ঠে বলল, বড় শ্রান্ত আমি, আর এগুতে পারছি না, শিগগির কোথাও আমায় লুকিয়ে ফেল। শেখর জংলার ওপারের পথের দিকটা ভালো করে দেখে বলল, কিন্তু তোমাকে তো আমি আশ্রয় দিতে পারি না, তুমি তো সম্রাটের বন্দী। লোকটি মাথা উঁচু করে বলে উঠল, কে বলে আমি এখন বন্দী? আমারই দেশের মাটিতে আমি কেন বন্দী হব? আমি মুক্ত, আমি স্বাধীন। শেখর বিস্মিত হয়ে লোকটির দিকে চাইল। তারপর বলল, তাছাড়া বাবা এখন বাড়ি নেই, এই অবস্থায়। চারদিক চেয়ে লোকটি শুধালো, কে তোমার বাবা? আমার বাবার নাম জানো তুমি? আমার বাবা সুজন রায়। লোকটি ব্যঙ্গের হাসি হেসে উঠল। সুজন রায়ের ছেলে তুমি? আমারই ভুল হয়েছে তোমার কাছে আশ্রয় চাওয়া। শেখর তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, কেন? আর কেন? প্রাণের ভয়ে যে মোগলের পায়ের তলায় মাথা নত করেছে তুমি যে তারই ছেলে। কিন্তু তুমি জানো না আমার বাবা কখনো প্রাণের ভয় করেন না। ঈষৎ হেসে লোকটি বলল, জানি সব। সুজন রায়ের বীরত্বের কথা কে না জানে, কিন্তু বুড়োকালে কেন যে তার এই দুর্মতি হলো। জংলার ওপার হতে একটা কোলাহল ভেসে এলো। লোকটি সেদিকে একবার চেয়ে সামনে পা বাড়াতেই শেখর শুধালো, কোথায় চললে তুমি? যেখানেই হোক, এখানে দাঁড়িয়ে তো ধরা নিতে পারি না। শেখর এক লাফে তার সামনে এসে দৃপ্ত কণ্ঠে বলল, তুমি এসো, আমি তোমাকে আশ্রয় দিলাম। লোকটি আশা ভরা গলায় বলল, পারবে তুমি? মুঘলের ভয়ে বাধা দিয়ে শেখর বলল, যেও না, আমার বাবা বীর শ্রেষ্ঠ সুজন রায়, এসো। শেখর বাড়ির দিকে পা বাড়াতেই লোকটি শুধালো, ওদিকে কোথায় যাব? এই আমাদের বাড়ি, বাবা তো বাড়ি নেই। তা হোক না, আমিই তোমার বিশ্রামের ব্যবস্থা করে দেবো। কিন্তু মোগলেরা যে এখনই এসে বাড়ি খানা তল্লাশ করবে, সে ভার আমার, আমিও তলোয়ার ধরতে জানি। শেখরের তলোয়ার মুহূর্তের মধ্যে কোষ মুক্ত হয়ে সূর্য কিরণে ঝকমকিয়ে উঠল। লোকটি খুশি হয়ে বলল, তোমার বীর মনের প্রশংসা করি ভাই, কিন্তু এতে তো কোনো লাভ হবে না। তারা যে সংখ্যায় অনেক বেশি, তার উপরে আছে সেই বন্দুকধারী কুলাঙ্গার যশোরবাসী। শেখর চিন্তিত মুখে শুধালো, তাহলে কি হবে? তোমাকে যে আশ্রয় দিয়েছি, বাবার মুখে শুনেছি এই রায়বাড়ি হতে আশ্রয় প্রার্থী কোনো দিন বিমুখ হয়নি। লোকটি এদিক ওদিক চেয়ে মাঠের বাঁ দিকের খড়ের গাদাটা দেখিয়ে বলল, তুমি এক কাজ করো, এই খড়ের গাদার মধ্যে আমাকে লুকিয়ে রাখো। মোগলেরা এলে বলবে তুমি কিচ্ছু জানো না, কেমন? শেখর সম্মতি জানালো। তারপর তাড়াতাড়ি করে গাদা হতে খানিকটা খড় তুলে লোকটিকে হাত ধরে নিয়ে সেখানে বসিয়ে দিল।
অতি সাবধানে সে তার উপরে পুরনো খড় দিয়ে ঢেকে দিল। তারপর কি মনে করে এক দৌড়ে বাড়ির ভিতর থেকে নিয়ে এলো তার পোষা মিনি বেড়ালটাকে, আর সেটাকে বসিয়ে দিল ঢেকে দেওয়া খড়ের ঠিক ওপরে, যাতে কারো মনে এতটুকু সন্দেহ না জাগতে পারে। সব ব্যবস্থা ঠিক করে শেখর আবার শুয়ে পড়ল বকুলতলার বেদিতে। বকুল তখনও ঝরছে অবিরাম, ঝরঝর ঝরঝর। এমন সময় জংলার মাথায় মোগলদের মূর্তি দেখা দিল। সকলের সামনে ছিল এক বন্দুকধারী। শেখর আর চোখে তাদের দেখে নির্বিকার হয়ে চোখ বুঝল। বকুলতলার ওপাশ দিয়েই রাস্তা। সেই রাস্তা থেকেই বন্দুকধারী মদন রায় হাঁক দিল, কে ওখানে ঘুমিয়ে? কোনো উত্তর নেই। মদন রায় আবার শুধালো, কে শুয়ে আছো? শিগগির উত্তর দাও। শেখর তবু নিরুত্তর। মদন এবার বেদির পাশে এসে শেখরকে ধাক্কা দিল বন্দুকের বাঁট দিয়ে, আর সঙ্গে সঙ্গে বলে উঠল, এই ওঠো। আড়মোড়া ভেঙে শেখর উঠে বসল, যেন এই মাত্র তার ঘুম ভেঙেছে। মদন শুধালো, এই পথে একটি লোককে যেতে দেখেছো খোকা? শেখর চোখ মুছে জিজ্ঞাসা করল, একটা লোক? হ্যাঁ হ্যাঁ, একটা লোক, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পায়ে গুলির দাগ। শেখর কথার মাঝে বলে উঠল, ও, খোঁচা খোঁচা দাড়ি, পায়ে গুলির দাগ? হ্যাঁ গো হ্যাঁ, এখন দেখেছো কিনা তাই বলো তো চটপট। শেখর খানিকক্ষণ কি ভেবে হাত ঘুরিয়ে বলল, কই দেখিনি তো। দেখনি? নিশ্চয়ই দেখেছো। আরে আমি তো এতক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুমোলে আবার কেউ দেখতে পায় নাকি? ঘুম না চাই, বন্দুকের শব্দে নিশ্চয়ই তোমার ঘুম ভেঙে গিয়েছিল। শেখর এবার হো হো করে হেসে উঠল, ও হরি, তোমার বন্দুকে এত জোরে শব্দ হয়? তবে তো শত্রুরা আওয়াজ শুনে পালিয়েই যাবে। তার চেয়ে বাবা আমার তীরধনুকই ভালো, সাঁ করে যে যেমন বুকে বেঁধা অমনি অক্কা। দেখবে তুমি আমার তীরধনুক? মদন বলল, না না না, তীরধনুক তোমাকে দেখাতে হবে না, এখন শিগগির বলো লোকটা কোথায়। তেমনই নির্বিকারভাবে শেখর জবাব দিল, জানি না তো। মদন এবার আগুনের মতো জ্বলে উঠল, এই ওসব চালাকি রাখো, সোজা কথায় বলো লোকটি কোথায়। শেখর গম্ভীর হয়ে বলল, আমি জানি না। নিশ্চয় তুমি জানো, তোমার চোখ মুখ বলছে তুমি জানো। ভালো চাও তো এক্ষুনি বলো, নইলে দেখেছো তো এই বন্দুক এক গুলিতে মাথার খুলি দেব উড়িয়ে। ব্যঙ্গের হাসি হেসে শেখর জবাব দিল, তুমি জানো আমার বাবা সুজন রায়? নাম শুনেই মদন ঘাবড়ে গেল। শেখরের দিকে চেয়ে খানিক চুপ করে থেকে সৈন্যদের দিকে চেয়ে বলল, এর সঙ্গে কথা কাটাকাটি করা বৃথা। চল আমরা বাড়িটা ভালো করে খুঁজে দেখি, লোকটা নিশ্চয়ই এখানেই কোথাও আছে। দেখছো না রক্তের দাগ এখানে এসেই শেষ হয়ে গেছে। মদন দলবল নিয়ে যেই বাড়ির ভিতর ঢুকতে যাচ্ছিল, শেখর তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, বাবা এখন বাড়ি নেই, এখন কাউকে আমি বাড়ির ভেতর ঢুকতে দেব না। মদন রায় ক্রুদ্ধ কণ্ঠে বলল, সে কথা বুঝবো তোমার বাবার সঙ্গে, ছেলে মানুষ তুমি, ছেলে মানুষের মতো একপাশে বসে থাকো। কি মনে করে শেখর আর কোনো উচ্চবাচ্য করল না। মদন রায় দলবল নিয়ে বাড়ির ভিতরে আনাচে কানাচে খুঁজে বেড়াতে লাগলো। শেখর আর চোখে একবার স্তব্ধ খড়ের গাদার দিকে চাইল। তার চোখে ফুটে উঠল সফল দুষ্টুমির হাসি। খুঁজে পেতে মদন রায় ফিরে এলো সদলে। কোনো ফল হলো না। মদন নিরাশ হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। শেখর মৃদু হেসে বলল, বৃথা এখানে সময় নষ্ট করে সে লোকটাকে পালাবার সুযোগ দিয়ে কি যে লাভ হচ্ছে তা তো আমি বুঝতেই পারছি না। তার চেয়ে ছুটে চলে গেলে বরং লাভ হতো নাকি? কথাটা মদন রায়ের মনে লাগলো। সে অবিলম্বে পথে নামল। তার সঙ্গীরাও তার পেছনে পিছনে পা চালিয়ে দিল। খানিকটা গিয়েই কি মনে করে মদন ফিরে এলো। শেখরের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে কোমরবন্ধের তল থেকে বের করলো একখানা সুদৃশ্য ছোরা। সুবর্ণ খচিত হাতলের উপর বাঘের মুখ আঁকা, অগ্রভাগ সূচের মতো তীক্ষ্ণ। সূর্যের আলোয় ছোরাখানা ঝকমক করে উঠল। শেখরের চোখেও সেই চোরাখানি পাবার ইচ্ছা উঠল ঝলমলিয়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে তা লক্ষ্য করে মদন রায় শুধালো, নেবে তুমি এই ছোরাখানা? শেখর মনের প্রবল ইচ্ছাটা চেপে রেখে বলল, বড় হলে বাবাই আমাকে একখানা এনে দেবেন। এই দেখো না, তলোয়ারখানা বাবা আমাকে দিয়েছেন। শেখর কোমরে ঝোলানো তলোয়ার খুলে দেখালো। মদন হাতের ছোড়াখানা শেখরের মুখের কাছে আরও খানিকটা তুলে ধরে বলল, সে তো দেবেই, তুমি হলে বীরপুরুষ। এখন চটপট বলে ফেলো তো, এই জিনিসটা তুমি নিতে চাও কি না?
শেখর লুব্ধ দৃষ্টি দিয়ে ছোড়াখানা দেখছিল। লজ্জার সাথে বলল, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। মদন জোর দিয়ে বলল, না না, সত্যি বলছি। আচ্ছা, বিশ্বাস না হয় এরা সব সাক্ষী রইল। যে মুহূর্তে তুমি বলে দেবে লোকটি কোথায় লুকিয়ে আছে, সেই মুহূর্তেই এই ছোড়া তোমার। মদন ছোড়াখানাকে শেখরের চোখের সামনে নাচাতে লাগল। সূর্যের উজ্জ্বল আলোয় বহুমূল্য রত্ন যেন ঝলমল করছে। শেখরের বুকের রক্ত বাজছে কলকল শব্দে। ভীষণ সংঘাত সেখানে। একদিকে আশ্রিত জনকে রক্ষার দায়িত্ব, অন্যদিকে এই মনোহর জিনিসটি পাওয়ার লোভ। ভাবতে ভাবতে অজ্ঞান মুহূর্তে একসময় শেখর ডান হাত বাড়িয়ে ছোড়াখানা নিল, আর বাঁ হাত বাড়িয়ে ইঙ্গিতে দেখালো পাশের খড়ের গাদাটি। বুঝতে কারো বাকি রইল না কিছু। মোগলেরা ক্ষুধিত বাঘের মতো খড়ের গাদাটা তছনছ করে ফেলল, আর তার ভিতর হতে বেরিয়ে পড়ল আহত লোকটি। চোখে তার তখন ভয়ের লেশমাত্র নেই, আছে শুধু তীব্র ঘৃণা। শেখরের কাছে এসে অস্ফুট স্বরে এসে বলল, বিশ্বাসঘাতক। তারপর দারুণ উত্তেজনায় কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ল। একজন মোগল এসে তাকে ধরল। লোকটি ধীরে ধীরে বলল, একটু জল। শেখর পাশেই দাঁড়িয়েছিল। বলল, আচ্ছা, আমি এনে দিচ্ছি। বলে শেখর বাড়ির দিকে দৌড়ে গেল। লোকটি ক্ষীণ কণ্ঠে বলল, না না না, ওর আনা জল আমি কিছুতেই খাবো না। হও তুমি মোগল, তবু তোমার হাতের জলই চাই। এমন সময় বাঁ দিকের বাঁক ঘুরে সুজন রায় সেখানে এসে হাজির হলো। তার সঙ্গে একজন অনুচর। সুজন এত সব লোকজন দেখে বিস্মিত কণ্ঠে শুধালো, কি ব্যাপার, তোমরা কাকে চাও? মদন রায় নমস্কার জানিয়ে বলল, আমরা সম্রাটের লোক। এই লোকটা বন্দিশালা থেকে পালিয়েছিল আজ ভোরে। এরই পেছন পেছন এতক্ষণ হয়রান। কম ভোগান্তি ব্যাটা দিয়েছে আমাদের। দুজন কারারক্ষীকে মেরেছে, আর একজনও গুরুতর আহত। যাও, এতক্ষণে ব্যাটাকে বাগে পেয়েছি। কিন্তু সত্যি কথা বলতে কি, তোমার ছেলের জন্যই একে ধরতে পেরেছি, নইলে। সুজন বিস্ময় চিৎকার করে উঠল, আমার ছেলে? মদন হাসি মুখে জবাব দিল, হ্যাঁ, তোমার ছেলে। তারপর আগা গোড়ার সব কথা সে খুলে বলল। সুজন দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে শুধু বলল, সুজন রায়কে অভিবাদন জানিয়ে মদন রায় বন্দিকে নিয়ে দলবল সহ চলে যাচ্ছিল। এমন সময় এক হাতে দুধের বাটি নিয়ে শেখর হাজির হলো দ্রুত পায়ে। দুধটা দুইয়ে আনতে দেরি হয়ে গেল বলেই শেখর দুধের বাটিটা বন্দির দিকে এগিয়ে ধরল। বন্দি শৃঙ্খলাবদ্ধ হাত দুটির এক ঝটকায় দুধের বাটি মাটিতে ফেলে দিল। তারপর ক্ষুব্ধ আক্রোশে পা দিয়ে সব দুধটা মারিয়ে দিতে লাগলো। তার চোখ তখন রাগে ঘৃণায় অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলছে। সুজন রায়ের দিকে চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, যেমন বাপ তেমনি ছেলে, বিশ্বাসঘাতকের বংশ। সুজন রায়ের হাত মুহূর্ত মধ্যে কোমরের তরবারি স্পর্শ করল, কিন্তু তরবারি কোষমুক্ত হলো না। হাত নিস্তেজ হয়ে নেমে এলো। আহত ভুজঙ্গ বিষধর ফণা উদ্যত করে আবার তা নামিয়ে নিল। আঘাত করা হলো না। মদন রায়দের পদধ্বনি জংলার মাঝে মিলিয়ে গেল। সূর্য আরও খানিকটা এগিয়ে এলো মাথার উপর। চারদিক থমথম করছে, যেন ঝড়ের পূর্বাভাস। সুজন রায়, শেখর ও অনুচর নির্জীবের মতো তেমনই দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। সহসা শেখরের কোমরে চোখ পড়তেই সুজন জ্বলে উঠল। কোথায় পেলে ছোড়া? শেখর কাঁদো কাঁদো গলায় বলল, ওই লোকটা দিয়েছে। এক লাফে এগিয়ে যেয়ে সুজন ছোড়াখানি বের করে নিল। তারপর সামনের বকুল গাছটাকে লক্ষ্য করে দিল ছুঁড়ে। বকুল গাছে বিঁধে ছোড়াখানা কাঁপতে লাগলো। পাগলের মতো দৌড়ে গিয়ে সুজন নিজের তলোয়ার দিয়ে ছোড়াখানাকে আঘাতের পর আঘাত করতে লাগলো। ছোড়া দুই খণ্ড হয়ে গেল। এক খণ্ড বিঁধে রইল বকুল গাছে, আর এক খণ্ড বেদির ওপর ছিটকে পড়ল। কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে সুজন ফিরে দাঁড়ালো। শেখরকে বলল, এসো। অনুচর এগিয়ে এসে ভীত কণ্ঠে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ও ছেলে মানুষ। বড় দুঃখের মাঝেও সুজনের ঠোঁটে ফুটে উঠল ব্যঙ্গের হাসি। বলল, আমি ওর বাবা, তুমি নও। এসো শেখর। মন্থর গতিতে দুইজনে ঢুকলো সেই জঙ্গলে। একটা বড় গাছের তলায় এসে সুজন দাঁড়ালো। দাঁড়াও। যন্ত্রচালিতের মতো শেখর দাঁড়ালো। ঈশ্বরের নাম স্মরণ করো শেখর। আমাকে মেরো না বাবা, মেরো না, আমি বুঝতে পারিনি।
গম্ভীর কম্পিত কণ্ঠে সুজন রায় বলল, বুঝতে না পারার শাস্তি তোমাকেই পেতে হবে। আমাকে এবারকার মতন ক্ষমা। না না না, তোমার পাপের ক্ষমা নেই। তুমি তো জানো তুমি কি করেছো। আমার কত বড় স্বপ্নকে ধুলিতে লুটিয়ে দিয়েছো। আজীবন দেশের সেবা করে, দেশ মাতৃকার পূজা করে এই বৃদ্ধ বয়সে যে মোগলের পায়ের তলায় মাথা নুইয়ে দিয়েছিলাম, সে কেন? শুধু তোর জন্য রে, শুধু তোকে বাঁচিয়ে রাখবো বলে। সুজনের কণ্ঠস্বরে অশ্রুর প্লাবন বয়ে আসছিল। সহসা সতর্ক হয়ে সে দৃঢ় কণ্ঠে বলল, বড় আশা ছিল। তোর জন্যে বিশ্বাসঘাতকতার যে কলঙ্ক বরণ করেছি, তোকে বাঁচিয়ে রেখে বীর করে গড়ে তুলে তোরই দেশ সেবার দ্বারা সে কলঙ্ক মোচন করব। কিন্তু সে আশা আজ নিঃশেষ। দেখলাম এরই মধ্যে আমার পাপ তোর মধ্যে সংক্রামিত হতে আরম্ভ করেছে। আমার বিশ্বাসঘাতকতা তোর বুকেও ছোবল বসিয়েছে। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি এর ভীষণ পরিণতি, তোর অসুন্দর জীবন। সুজন আর বলতে পারল না। দুই হাতে চোখ ঢাকলো দারুণ হতাশায়। সব চুপ, চারদিক স্তব্ধ। মাঝে মাঝে শুধু বাতাসের ক্ষীণ করুণ কান্না। সেই স্তব্ধতা ভেঙে প্রথম কথা বলল শেখর, আমি প্রস্তুত বাবা, প্রার্থনা শেষ। সুজন উন্মাদ কণ্ঠে বলে উঠল, শেষ? বেশ, তবে সোজা হয়ে দাঁড়া, বল, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শেখর অকম্পিত কণ্ঠে বলল, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তারপর সেই স্তব্ধ বনভূমির কানে বাজল একটি কিশোর কণ্ঠে কাতর আর্তনাদ, একটি ভাগ্যহীন পিতৃহৃদয়ের বুক ভাঙা হাহাকার। সেই হাহাকারে কতবার গভীর নিশীথে বনানীর ঘুম ভেঙে গেছে। চাঁদের চোখে জল ঝরেছে, নীল আকাশ ব্যথায় কালো হয়ে গেছে, ঝড় উঠেছে। তাই বলছি, আস্তে পা ফেলো, চলো চুপে চুপে। এইখানে সে যে ঘুমিয়ে আছে মাটি মায়ের শীতল কোলে, ঘুমিয়ে আছে কিশোর বালক। ভারী সুন্দর গল্প, ভারী সুন্দর গল্প। এই যে একটা ছোট্ট বিষয়, যে সন্তানের মুখ চেয়ে, সন্তানের মঙ্গলের কথা ভেবে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমরা বাবা মায়েরা অনেক সময় অনেক এরকম কিছু করতে হয় বাবা মায়েদের, যেটা হয়তো খুব যে কাজটাকে যে হয়তো খুব সততার প্রতীক হিসেবে ধরা হয় না, বা যেই কাজটার জন্য হয়তো সেই বাবা মায়ের জীবনে, বাবা মায়ের চরিত্রে কালো দাগ লেগে যায়। কিন্তু সেই কালো দাগ কি সত্যিই ছেলেমেয়ের জীবনকে ছুঁতে পারে না? পারে। বাবা মা যখন ভাবে যে আমার সন্তানের ভালোর জন্য, আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি আমার এই পদস্খলনটা যদি হয়, তাতে কোনো ক্ষতি হবে না। আমার সন্তানকে তো আমি আদর্শের দিক থেকে, নীতির দিক থেকে, ন্যায়ের দিক থেকে সঠিকভাবে গড়ে তুলব। কিন্তু সেটা কি সম্ভব? সন্তান যখন বাবা মাকে উদয়াস্ত একই রকমভাবে পদস্খলিত হতে দেখছে, তখন কি তার পক্ষে সেই পদস্খলন থেকে দূরে থাকা সম্ভব? সম্ভব না। তাই আমার মনে হয় প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে যা যা দিয়েছে, সেইগুলোই দিনের পর দিন নানাভাবে চাষ করে, নানাভাবে সেইগুলোরই গড়া পেটা করলে আমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। তাই লোভ, বিশ্বাসঘাতকতা, অন্যায়, মিথ্যা, অসৎ, এই শব্দগুলো জীবন থেকে যত দূরে থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ততই একটা সুন্দর আলো ভরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। যাই হোক, সুন্দর গল্প, আর একটু জ্ঞানও আমি দিয়ে ফেললাম, কারণ আমি এই আদর্শে বিশ্বাস করি, প্রচণ্ডভাবে বিশ্বাস করি। তাই আমার এই কথাগুলো আমি খুব কনভিকশনের সাথে বললাম। যাই হোক, তাহলে আজকে আমি বললাম কিশোর সাহিত্য সম্ভার, মনীন্দ্র দত্তের লেখা বই থেকে গল্প। আবার দেখা হচ্ছে কালকে আর একটা নতুন গল্প নিয়ে। অবশ্য কালকে তো রবিবার, কালকে কি আমি গল্প বলবো?
দেখি যদি মনে হয় বিকেলবেলা, কালকে আমরা একটা খুব সুন্দর জায়গায় যাবো, একটা অন্য জায়গায় শুটিং করতে, আমি আর সুদীপ দুজনেই যাব। আমি চেষ্টা করব সেই শুটিংয়ের কিছু ব্লগ, যেরকম করে সবাই ব্লগ করে, আমি নেভার ডিড ইট, আমি কখনো করিনি, যদি সেখানে কিছু টুকরো টুকরো ভিডিও আমি শ্যুট করতে পারি যদি সময় পাই। কারণ অনেক দিন বাদে বাদে কোনো নন ফিকশনের শ্যুটিংয়ে গেলে অনেক দিন পর পর সকলের সাথে দেখা হয়, আর্টিস্টদের সাথে, টেকনিশিয়ানদের সাথে, ডিরেক্টোরিয়াল টিমের সাথে আড্ডা মারতে মারতেই সময় চলে যায়। তারপর মাঝখানে ওই ভিডিও করা খুব আর হয়ে ওঠে না আমার জন্য। যাই হোক, চেষ্টা করব যদি কালকে কোনো রকম ভিডিও আমি করতে পারি, তাহলে সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে পারবো আমার চ্যানেলে। আর আজকে এই গল্পটা বলা হলো, আজকে আড্ডা শেষ হলো। কালকে যদি পারি কালকে, নয়তো সোমবার দেখা হচ্ছে আবার একটা নতুন গল্প নিয়ে। টাটা, গুড নাইট।